আলবেনিয়া দক্ষিণ পূর্ব ইউরোপের বলাকান উপদ্বীপের উত্তর পশ্চিম প্রান্তে অবস্থিত একটি রাষ্ট্র। দেশটির পশ্চিম দিকে আদ্রিয়াটিক সাগর এবং দক্ষিণ পশ্চিমে আয়োনিয়ান সাগর দ্বারা পরিবেষ্টিত। দেশটির উপকূলীয় তটরেখার দৈর্ঘ্য ৩৬২ কিলোমিটার। আলবেনীয় ভাষায় দেশটির নাম ক্রিচপ্যারি, যার অর্থ হল ইগলের দেশ। এই দেশটির আয়তন বাংলাদেশের মোট আয়তনের ৫ ভাগের ১ ভাগ। দুই সাগরের মাঝখানে দাঁড়িয়ে থাকা এই দেশটির ৭০% ভূমি বন্ধুর প্রকৃতির। আলবেনিয়ার সর্বোচ্চ স্থান দিবারের কোরাব, যেটি কিনা সমুদ্রপৃষ্ঠ হতে ২৭৫৩ মিটার উপরে অবস্থিত। আলবেনিয়াতে আদ্রিয়াটিক সাগরের তীরে একটি সরু উপকূলীয় সমভূমি অবস্থিত। দেশের অভ্যন্তর মূলত পাহাড় পর্বতে পরিপূর্ণ। দেশটির ৪০% এলাকা অরণ্য এবং স্ক্রাবে আবৃত। দেশটির জলবায়ু ভূমধ্যসাগরীয় উপকূল প্রকৃতির। গ্রীষ্মকালে উষ্ণ এবং শীতকালগুলি শীতল। পার্বত্য অঞ্চলে শীতকালে বৃষ্টি বা তুষারপাত হয়ে থাকে। দেশটির অর্থনৈতিক, রাজনৈতিক এবং বিচার বিভাগীয় সংস্কারের গতি অত্যন্ত ধীর। আলবেনিয়া দেশটি ইউরোপীয় ইউনিয়নের সদস্য হতে ২০১৪ সালে প্রার্থী হয়। একটা সময় আলবেনিয়া বিশ্বের একমাত্র সরকারিভাবে নাস্তিক দেশ ছিল, তবে বর্তমানে এখানে মসজিদ এবং গির্জাগুলো খুলছে। দেশের দক্ষিণ ভাগে অবস্থিত সংখ্যালঘু গ্রিক সম্প্রদায়ের লোকেরা প্রচুর বৈষম্যের শিকার হয়। দেশটির অর্থনীতির সিংহভাগ আসে তেল এবং প্রাকৃতিক গ্যাসের মজুদ থেকে। আজকে আমরা জানার চেষ্টা করব আলবেনিয়া সম্পর্কে। তার আগে বলে রাখি, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে প্লিজ সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করবেন, আর যদি ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ। আমাদের ভিডিওগুলো নিয়মিত ফেসবুকে দেখতে চাইলে আমাদের ফেসবুক পেজটি লাইক দিয়ে ফলো করে রাখতে পারেন। আমি রহস্য বালক আছি আপনাদের সাথে, তো চলুন ভিডিও শুরু করা যাক। দক্ষিণ পূর্ব ইউরোপের ছোট্ট একটি দেশ আলবেনিয়া। আলবেনিয়া শব্দের বাংলা অর্থ হল আলবেনিয়ানদের দেশ। ১০৮০ খ্রিস্টাব্দে প্রকাশিত মাইকেল অ্যাটেলিয়াটেসের লেখা ইতিহাসে আলবেনিয়া নামের উৎপত্তি উৎসগত একটি বিবরণ পাওয়া যায়। আলবেনিয়া শব্দের মূল উৎস মূলত ল্যাটিন। বাইজেন্টাইন গ্রিক ভাষায় আলবেনিয়া অর্থ হচ্ছে বিদ্রোহী আলবেনিয়ানদের দেশ। সম্রাট প্রথম আলেক্সিয়াসের মেয়ে আন্না কোমাননের লেখা আলেক্সিয়াট নামক একটি ইতিহাস গ্রন্থেও মাইকেল অ্যাটলিয়াটেসের বক্তব্যর সমর্থন পাওয়া যায়। ১৫০ খ্রিস্টাব্দে টলেমির বিবরণে দেখা যায় আলবেনিয়ানরা আধুনিক এলাকার উত্তর পশ্চিমাংশে অবস্থিত আলবানোপোলিস নামক এলাকায় বসবাস করতেন। কথিত আছে যে লেটিন আলবা শব্দ থেকে আলবানি নামটির উৎপত্তি। লেটিন আলবা শব্দটির বাংলা প্রতিশব্দ হল সাদা, আর আবার অনেকে মনে করে যে আলবা প্রোটো ইন্দো ইউরোপিয়ান শব্দ, যার অর্থ পাহাড় বা জল। তবে শব্দটি যে ভাষারই হোক না কেন, আলবা শব্দ থেকে আলবানি বা আলবেনিয়া শব্দটির উৎপত্তি হয়েছে এ বিষয়ে ইতিহাসবিদদের কোনো দ্বিমত দেখা যায় না। আলবেনিয়ার জানা ইতিহাসের শুরুতে কোনো এক সময় আলবেনিয়ায় বসবাস করত ইলিরিয়ানরা। তারা মূলত দেশটির উত্তরাঞ্চল এবং মধ্য অঞ্চলে বসবাস করত। আধুনিক আলবেনিয়াতে সে স্থানগুলোর অবস্থান মধ্য আলবেনিয়ার তিউলান্তিতে। এছাড়াও উত্তরে ছিল পার্থিব, আরবি, চেবি এবং পূর্বে ছিল এনসেলেইরা জনগোষ্ঠী। বেবিলনীয়রা থাকত দক্ষিণাঞ্চল সহ আরও কিছু এলাকাতে। খ্রিস্টপূর্ব ৪র্থ শতকে ইলিরিয়ান রাজা বার্ডেলিস বেশ কয়েকটি ইলিরিয়ান গোত্রকে একত্রিত করে দক্ষিণ পূর্ব মেসিডোনিয়ার সাথে সংঘর্ষে লিপ্ত হয়, কিন্তু তিনি গ্রাবসে পরাজিত হন। এরপর আসেন বার্ডেলিস দ্বিতীয় এবং ক্লাইটুস আবার পরাজিত হন আলেকজান্ডারের হাতে। খ্রিস্টপূর্ব ১৬৮তে রাজা গেন্টিয়াস রোমান বাহিনীর হাতে পরাজিত হলে এ অঞ্চলের স্বাধীনতার সূর্য অস্তমিত হয়ে যায়। এরপর থেকে আলবেনিয়া রোমান সাম্রাজ্যের অংশ বলে গণ্য হতে থাকে। মধ্যবর্তী সময়ে রোমান সম্রাট ৩৯৫ সালে তার সাম্রাজ্যকে পূর্ব এবং পশ্চিমে দুই ভাগে ভাগ করেন। তখন আধুনিক আলবেনিয়ার এ অংশটি বাইজেন্টাইন সাম্রাজ্যের অংশ হয়ে যায়। ৪৬১ সাল পর্যন্ত বাইজেন্টাইন শাসনাধীন এ অংশটি বারবার ভিজিগত, হান এবং অস্ট্রাগতদের ধ্বংসাত্মক আক্রমণের মুখে পড়ে। ষষ্ঠ এবং সপ্তম শতাব্দীতে এ অঞ্চলটি আবার স্লোভদের আক্রমণের মুখে পড়ে। নবম শতকে আলবেনিয়ার পূর্বাঞ্চলের অনেকটুকু অংশ বুলগেরিয়ার ভেতরে ঢুকে পড়ে। তখন এটি কুটমিসে ভিস্তা বলে পরিচিত হতে থাকে। দশম শতকে এ অংশটি বুলগেরিয়ার অন্যতম সাংস্কৃতিক কেন্দ্রবিন্দুতে পরিণত হয়। সেই সাথে বুলগেরিয়ানরা কয়েকটি সমৃদ্ধ শহরও গড়ে তোলে এই অংশে। বাইজেন্টাইন শাসক বুলগেরিয়ান সম্রাটকে পরাজিত করে সেই অংশ আবার আলবেনিয়ার সাথে যুক্ত করে নেয়, কিন্তু দ্বিতীয় আরেক বুলগেরিয়ান শাসক আবারও তা পুনরুদ্ধার করে।
আরও পরে 1400 শতকের শেষে তুর্কিরা আলবেনিয়ার একটি অংশ দখল করে নেয়। 1478 সালে আলবেনিয়া পুরোপুরি তুর্কি সাম্রাজ্যের অধীনে চলে যায়। 14 শতকের শেষ দিকে তুর্কিরা তাদের সাম্রাজ্যের পরিধি বাড়াতে শুরু করে। তারা আনাতোলিয়া থেকে বলাকান অঞ্চলে রুমেলিয়া পর্যন্ত সাম্রাজ্যের আয়তন বাড়িয়ে নেয়। 15 শতকে তুর্কিরা বলাকান অঞ্চলে বেশিরভাগের ওপরেই তাদের শাসন প্রতিষ্ঠা করে। এ সময় তুর্কিরা তাদের শক্তিশালী প্রতিরক্ষা বাহিনী জেনিসারি বাহিনীতে অনেক আলবেনিয়ানকে যুক্ত করেন। এর মধ্যে একজন ছিলেন জয়গির শাসক জেরগস কাস্তিয়তি। তুর্কি প্রশিক্ষক তার নাম রাখে ইস্কান্দার বে। পরে সার্বদের হাতে তুর্কিদের পরাজয়ের পর ইস্কান্দার বে তার বাহিনী থেকে পালিয়ে গিয়ে তুর্কি সাম্রাজ্যের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে। এ সময় তিনি আবার রোম ক্যাথলিক ধর্মে ফিরে যান এবং তুর্কি সাম্রাজ্যের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা দেন। এই সময়টি ছিল 1443 থেকে 1468 সাল পর্যন্ত। কিন্তু পোপের প্রতিশ্রুত সাহায্য পেতে ব্যর্থ হওয়ায় ইস্কান্দারের এই আন্দোলন ব্যর্থতায় পর্যবসিত হয়। 1468 সালে তিনি মারা যান। তার মৃত্যুর পরও এই ধারা অব্যাহত ছিল, কিন্তু তা কোনো সফলতা আনতে ব্যর্থ হয়। এরই ধারাবাহিকতায় 1478 সালে পুরো আলবেনিয়া তুর্কি সাম্রাজ্যের অন্তর্ভুক্ত হয়ে যায়। এ সময় বেশ কিছু আলবেনিয়ান প্রতিবেশী দেশগুলোতে পালিয়ে যায়। আলবেনিয়ার পুরোপুরি নিয়ন্ত্রণ লাভের পর তুর্কিরা দেশটির উন্নতির দিকে মনোযোগ নিবদ্ধ করে। এ সময় তারা নতুন নতুন শহরের পত্তন করে, বাণিজ্য কেন্দ্র, সেনানিবাস এবং মসজিদ তৈরি করে। এই সময় প্রচুর পরিমাণ খ্রিস্টান ইসলাম ধর্ম গ্রহণ করে। রাষ্ট্রের পক্ষ থেকে তাদের জন্য বিশেষ সুযোগ সুবিধা থাকায় এর পরিমাণ বেড়ে যায়। এর ফলে তুর্কি প্রশাসন এবং সেনাবাহিনীতে আলবেনিয়ানরা ব্যাপকভাবে অংশগ্রহণ করে। এই ধারাবাহিকতায় আলবেনিয়া থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ ব্যক্তিত্বের জন্ম হয়, যেমন ইলিয়াস হোজা, হামজা কাস্ত্রিয়তি, দাউদ পাশা, মেহমুদ পাশা, সুলাইমান পাশা ইত্যাদি। আলবেনিয়ানরাও যেমন তুর্কি সাম্রাজ্যের প্রতি অনুগত ছিল, তেমনি তুর্কিরাও তার যথাযথ প্রতিদানে দেশের প্রশাসন এবং সেনাবাহিনীর বড় বড় পদে তাদের অধিষ্ঠিত করে। আর আশপাশের অন্যান্য প্রতিবেশী দেশের চেয়ে তারা অনেক সহজেই ইসলাম ধর্ম গ্রহণ করেছিল। এসব কারণে তুর্কি সাম্রাজ্যের একটি গুরুত্বপূর্ণ অংশে পরিণত হয় আলবেনিয়া। আর এই অবস্থা বিরাজ করতে থাকে 1912 সাল পর্যন্ত। 1912 সালে আলবেনিয়ায় পাশাবিকদের পতন এবং আরও কিছু ঘটনার পরিপ্রেক্ষিতে আলবেনিয়ানদের জাতীয়তাবোধ জেগে ওঠে। এই সুযোগে তুর্কি সাম্রাজ্যের বিরুদ্ধে একজোট হয়ে বিদ্রোহ ঘোষণা করে বসে তারা। এরকম বিদ্রোহ 1833 থেকে 1839, 1843 থেকে 1844 এবং 1847 সালেও হয়েছিল, কিন্তু তখন তারা ব্যর্থ হয়েছিল। 1912 সালে তারা সফল হয় এবং তারা আলবেনিয়ার স্বাধীনতার ঘোষণা দেয়। 500 বছর শাসনের পর 1912 সালে 18 নভেম্বর আলবেনিয়া থেকে তুর্কি শাসন গুটিয়ে নেওয়া হয়। বিংশ শতাব্দীর ইতিহাসে তুর্কি সাম্রাজ্যকে দৃঢ়করণের লক্ষ্যে নেওয়া নতুন রীতির বিরুদ্ধে পরিচালিত 1908 থেকে 10-এর মধ্যে আলবেনিয়াতে যে বিক্ষোভ শুরু হয়েছিল, তারই ধারাবাহিকতায় 1912 সালে বলাকান যুদ্ধ শুরু হয়। এরকম অবস্থায় সার্বিয়া, গ্রিস এবং বুলগেরিয়াও যুদ্ধের ঘোষণা দেয় এবং তারা তাদের রাজ্যের সীমানা বাড়ানোর ঘোষণাও দেয়। সেহেতু আলবেনিয়া উত্তর দিক থেকে সার্বিয়া এবং দক্ষিণ দিক থেকে গ্রিসের হামলার শিকার হয়। এমনকি তারা তখন আলবেনিয়াকে কেবলমাত্র দক্ষিণাঞ্চলের উপকূলীয় শহর ভেরার মধ্যে সীমাবদ্ধ করে। অব্যাহত বৈদেশিক আক্রমণের মুখে 1912 সালে আলবেনিয়া অস্ট্রিয়া এবং হাঙ্গেরির সহায়তায় স্বাধীনতা ঘোষণা করে। তখন প্রভাবশালী দেশগুলো আলবেনিয়ার বর্তমান সীমানা নির্ধারণ করে দেয়। এই সীমানা নির্ধারণের ফলে আলবেনিয়ার অর্ধেকেরও বেশি নাগরিক নতুন আলবেনিয়ার বাহিরে পড়ে যায়। দেশটির বেশিরভাগ লোকজন হঠাৎ করেই নিজেদের মন্টেনেগ্রো এবং সার্বিয়ার শাসনাধীন দেখতে পায়। এ সময় দেশের দক্ষিণাঞ্চলে স্থানীয় গ্রিকদের দ্বারা স্বাধিকার আন্দোলন পরিচালিত হয়। সেই সাথে প্রথম বিশ্বযুদ্ধ চলতে থাকায় যুদ্ধের কেন্দ্রবিন্দুতে থাকা এই দেশটি সার্বিয়ার অবস্থাও অস্থিতিশীল হয়ে ওঠে। যুদ্ধ শেষ হওয়ার পর 1920 সালে তারা নিজেদের জন্য একটি গণতান্ত্রিক সরকার কাঠামো গ্রহণ করে নেয়। 1921 সালে 9 নভেম্বর লিগ অফ নেশন আলবেনিয়ার নিরাপত্তার দায়িত্ব নেয়ার ঘোষণা দেয়। দেশটিতে আইনের শাসন প্রতিষ্ঠাকারী রাজা জক 1928 সালে বিশেষত ব্যাপক মন্দার পর দেশটির সার্বভৌমত্ব ইতালির কাছে ছেড়ে দিতে শুরু করেন। ইতালি 1939 সালে 7 এপ্রিল আলবেনিয়ায় আক্রমণ করে দেশটির নিয়ন্ত্রণ নিজের হাতে নিয়ে নেয়। এ সময় ইতালির ফ্যাসিস্ট একনায়কতন্ত্র বেনিতো মুসোলিনি ইতালির রাজা তৃতীয় ভিক্টর ইমানুয়েলকে আলবেনিয়ার শাসক হিসেবে নিযুক্ত করেন। এর ফলে দ্বিতীয় বিশ্বযুদ্ধে আলবেনিয়াই অক্ষশক্তির প্রথম দখলের শিকার হয়। সে সময় হিটলারের আগ্রাসনের পরিপ্রেক্ষিতে মুসোলিনিও রাষ্ট্র দখলের খেলায় মেতে ওঠেন। মুসোলিনি ও অন্য ইতালিয়ান ফ্যাসিস্টরা লক্ষ্য করেছিল যে আলবেনিয়া রোমান সাম্রাজ্যের একটি উল্লেখযোগ্য অংশ ছিল, আর এই বিষয়টি আলবেনিয়া দখলের মাধ্যমে ইতালি সাম্রাজ্য পুনর্গঠনের স্বপ্ন পুরো করার দিকে তাদের আগ্রহী করে তোলে।
আলবেনিয়া দখলের পেছনে ইতালিয়ানদের এ ধরনের উদ্দেশ্য থাকায় দেশটির জনগণ জোর করে ইতালীয়করণ পলিসির জাতাকলে পড়ে। ফলে তারা আলবেনিয়ার সর্বক্ষেত্রে আলবেনীয় ভাষা উঠিয়ে ইতালীয় ভাষার প্রচলন চেষ্টা চালায়। একই সময়ে একই উদ্দেশ্যে আলবেনিয়াতে ইতালি বসতি স্থাপনকে ব্যাপক হারে উৎসাহিত করা হয়। 1940 সালে মুসোলিনি আলবেনিয়াকে ঘাঁটি বানিয়ে গ্রিসের উপর আক্রমণ চালায়। তার অভিযোগ ছিল গ্রিস ইতালি সৈন্যদের পরাজিত করার অভিযানে নেতৃত্ব দিয়েছে। অপরদিকে রাশিয়া আক্রমণের প্রস্তুতির সময় হিটলারও তার সৈন্যবাহিনীকে ব্রিটিশ আক্রমণ থেকে রক্ষা করতে গিয়ে গ্রিসের উপর আক্রমণ চালাতে সিদ্ধান্ত নেয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালেই আলবেনিয়াতে আলবেনীয় কমিউনিস্ট পার্টি গঠিত হয়। 1941 সালের 8ই নভেম্বর গঠিত হয় এ পার্টি। জাতীয়তাবাদী শক্তিগুলোকে নিয়ে 1942 সালে 16ই সেপ্টেম্বর আলবেনিয়ান ন্যাশনাল লিবারেশন ফ্রন্ট গঠন করা হয়। এ ফ্রন্টে জাতীয়তাবাদী শক্তিগুলোকে অন্তর্ভুক্ত করা হলেও মূলত কমিউনিস্ট নেতৃবৃন্দই এটি পরিচালনা করতেন। 1942 সালের ডিসেম্বরে আলবেনিয়ার জাতীয়তাবাদী অন্য দলগুলো একত্র হয়। যখন ব্যাপক হারে জার্মানির নাজিদের দখল চলছিল তখন আলবেনিয়ানরা ইতালির বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত হয়। ফলে একই সময়ে আলবেনিয়ার এ গোষ্ঠীকে জার্মানিদের বিরুদ্ধেও লড়াই করতে হয়। 1943 সালে মুসোলিনি সরকার ভেঙে পড়লে আলবেনিয়ার গেরিলারা দেশটির রাজধানী তিরানা দখল করার পূর্বেই জার্মানরা সেখানে প্যারাট্রুপার নামিয়ে রাজধানী নিজেদের দখলে নিয়ে নেয়। এরপর জার্মানরা সেটিকে একটি নিরপেক্ষ দেশ হিসেবে ঘোষণা করে তাদের একটি নতুন সরকার, পুলিশ এবং সেনাবাহিনী প্রতিষ্ঠা করে। জার্মানির এই দখল থেকে 1944 সালের 29 নভেম্বর আলবেনিয়া, কসোভো, মন্টিনিগ্রোর কিছু অংশ এবং বসনিয়া ও হার্জেগোভিনার দক্ষিণাংশ মুক্ত হয়। পূর্ব ইউরোপের দেশগুলো সোভিয়েত সেনাবাহিনীর কোনো সাহায্য ছাড়াই জার্মানিকে বহিষ্কার করে। আলবেনিয়া সে সময় সোভিয়েত ইউনিয়নের ঘনিষ্ঠ মিত্রে পরিণত হয়, কিন্তু 1960 সালে তাদের এই মিত্রতার ভাটা পড়ে। এরপর বিলিয়ন ডলারের সাহায্যের ধারাবাহিকতায় দেশটি চীনের সাথে মিত্রতায় আবদ্ধ হয়, কিন্তু 1974 সালে তা কাটছাঁট হয়। কিন্তু চীনের তৎকালীন শাসক মাও সেতুংয়ের মৃত্যুর পর আলবেনিয়া তার নীতিগুলোতে হস্তক্ষেপ করতে শুরু করলে চীন 1978 সালে তাদের সাহায্য পুরোপুরি বন্ধ করে দেয়। 1985 সালে 11 এপ্রিল দীর্ঘ 4 দশক পরে আলবেনিয়ার শাসক আনোয়ার হোজা মারা যান। এরপর নতুন শাসক এসে দেশটিতে কিছুটা স্বাধীনতার সূচনা করে। 1990 সালে সে অনকমিউনিস্ট দেশগুলোতে ভ্রমণের ব্যাপারেও দেশটি অনুমতি দেয়। সেই সাথে নতুন সরকার বিশ্বের অন্যান্য দেশগুলোর সাথে তাদের সম্পর্ক উন্নয়নের চেষ্টা করে। 1991 সালে মার্চের নির্বাচনে সাবেক কমিউনিস্ট শাসককেও ক্ষমতা থেকে সরিয়ে দেওয়া হয় এবং দেশটি আনকমিউনিস্ট অধ্যায়ে প্রবেশ করে। আলবেনিয়ার কমিউনিজম অধ্যায়ের শেষ হয় 1992 সালের মার্চ মাসে। দেশের অর্থনীতি ভেঙে পড়া এবং সামাজিক সমস্যার ব্যাপকতার কারণে 1992 সালের মার্চে নির্বাচনে তাদের পতন ঘটে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর প্রথম আনকমিউনিস্ট হিসেবে সালি বরিশাহ নির্বাচিত হন। এরপর 1997 সালে দেশটি আবার সমস্যার মুখে পড়ে। বরিশাহ প্রেসিডেন্ট থাকা অবস্থায় পিরামিড স্কিম নিয়ে দুর্নীতি করার কারণে দেশে দাঙ্গা বেঁধে যায়। এতে দেশ প্রায় অচল হয়ে পড়ে। আমাদের দেশে ডেস্টিনি, ইউনিপেটু কিংবা এমটিফির মতো কয়েকটি এমএলএম কোম্পানির হাতে দেশের সব মানুষের টাকা চলে যায়। বলা যায় দেশের সব মানুষ ফতুর হয়ে যায়, অর্থনীতি ভেঙে পড়ে। এ সময় দেশটির স্থিতিশীলতার জন্য ইতালির নেতৃত্বাধীন ইউরোপীয় ইউনিয়নের সেনাবাহিনী সেখানে প্রেরণ করা হয়। 1997 সালের গ্রীষ্মের নির্বাচনে বরিশাহ পরাজিত হন। এই নির্বাচনে 156 আসনের মধ্যে কেবল 25টি আসন লাভে তিনি সমর্থ হন। তবে 8 বছরের সোশ্যালিস্ট পার্টির শাসনের পর 2005 সালে 3রা জুলাই বরিশাহ আবারও ক্ষমতায় ফিরে আসেন। 1998 সালের পরিবর্তিত সংবিধান অনুযায়ী আলবেনিয়া এখন সংসদীয় গণতান্ত্রিক দেশ হিসেবে পরিচালিত হচ্ছে। সেখানে এখন জনগণের ভোটে 140টি সিনেটের পার্লামেন্টে সদস্য নির্বাচিত হন। আলবেনিয়ার প্রেসিডেন্টই দেশটির প্রধান বলে স্বীকৃত। তিনি প্রতি 5 বছরের জন্য নির্বাচিত হয়ে থাকেন। সংসদ সদস্যদের গোপন ভোটের 51% পেলেই তিনি 5 বছরের জন্য প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হন বলে গণ্য করা হয়। আলবেনিয়া দেশটির প্রেসিডেন্ট দেশটির প্রধান নির্বাহী হিসেবে দেশের সংবিধান এবং সকল আইনগুলোর দেখাশোনা করে থাকেন। এছাড়াও তিনি দেশটির প্রতিরক্ষা বাহিনীর প্রধান হিসেবে দায়িত্ব পালন করে থাকেন। শুধু তাই নয়, যখন পার্লামেন্ট কার্যকর থাকে না তখন তিনি এ ব্যাপারে দায়িত্ব পালন করে থাকেন। সেই সাথে প্রধানমন্ত্রীর নিয়োগও তিনি দিয়ে থাকেন। পাশাপাশি প্রধানমন্ত্রীর পরামর্শ অনুযায়ী মন্ত্রিসভাও নিয়োগ করে থাকেন তিনি। তবে দেশের আইন পাশের ক্ষেত্রে সর্বশেষ পার্লামেন্টের সমর্থন প্রয়োজন হয়। মন্ত্রিসভায় অভ্যন্তরীণ এবং বৈদেশিক নীতিগুলো ঠিক করে থাকেন। তারাই কোনো দেশের সাথে যুদ্ধ ঘোষণা, চুক্তি সম্পাদন ইত্যাদি অনুমোদন দিয়ে থাকেন। তারাই মূলত দেশটির প্রেসিডেন্ট এবং সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ দিয়ে থাকেন।
সেই সাথে দেশটির গণমাধ্যমগুলোর নিয়ন্ত্রণের ক্ষেত্রেও বিশেষ ভূমিকা পালন করে থাকে মন্ত্রিসভা। দেশটিতে 1988 সালে 65,000 সেনা সদস্য থাকলেও 2009 সালে এই সংখ্যা নামিয়ে নিয়ে আসে 14,500-তে। 1990 সালে বেশ কিছু পুরনো অস্ত্র তারা ধ্বংস করে ফেলে। 2008 সালে দেশটি তার জিডিপির 2.7% এ খাতে খরচ করেছিল। 2008 সালে ফেব্রুয়ারি মাসে দেশটি ন্যাটোতে যোগদান করে। দক্ষিণ পূর্ব ইউরোপের দেশ আলবেনিয়া। উত্তর পশ্চিমে রয়েছে মন্টিনিগ্রো, উত্তর পূর্বে কসোভো, পূর্বে মেসিডোনিয়া এবং দক্ষিণ পূর্বে রয়েছে গ্রিস। আলবেনিয়া দেশটি পশ্চিম দিক থেকে আদ্রিয়াটিক সাগর এবং দক্ষিণ পশ্চিমে আইওনিয়ান সাগর দ্বারা পরিবেষ্টিত। আলবেনিয়ার মোট আয়তন 28,748 বর্গ কিলোমিটার। আলবেনিয়ার 1/3 এলাকার বেশি জুড়ে রয়েছে বনাঞ্চল, আর এর আয়তন প্রায় 10,000 বর্গ কিলোমিটার। এর পুরোটাই অধিক ঘন বনে আচ্ছাদিত। আলবেনিয়ায় 3,000-এর অধিক প্রজাতির গাছ পাওয়া যায়। এগুলোর অনেকগুলোই ঔষধ তৈরিতে ব্যবহৃত হয়ে থাকে। আয়তনের দিক থেকে আলবেনিয়া বিশ্বের 140তম বৃহত্তম রাষ্ট্র। আলবেনিয়াতে ভূমধ্যসাগরীয় শান্ত জলবায়ু বিরাজ করে। আলবেনিয়ার শীতকালটি তুলনামূলক উষ্ণ এবং রৌদ্রময় হয়ে থাকে, আর গ্রীষ্মকালটি সাধারণত অধিকতর শুষ্ক হয়ে থাকে। যদিও দেশটির অন্যান্য অংশের আবহাওয়া ঋতুর উপর নির্ভর করে, কিন্তু দেশটির 1,500 মিটার উপরের এলাকাগুলোতে শীতকালসহ বেশিরভাগ সময়ই তীব্র শীত অনুভূত হয়। অবিরাম তুষারপাতও দেখা যায় সেখানে। দেশটির নিম্নাঞ্চল এবং নদীর তীরবর্তী এলাকাগুলোতে দুপুরের তাপমাত্রা অনেক বেড়ে গেলেও রাতে সবসময় শীতল থাকে। আলবেনিয়ার গড় তাপমাত্রা প্রায় 17.6 থেকে 7 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে বিদ্যমান থাকে। তবে নিম্নভূমি অঞ্চলগুলোতে 14 ডিগ্রি থেকে -16 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে যায়। উপকূলীয় অঞ্চলগুলোতে 11.3 ডিগ্রি থেকে 21.8 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত দেখা যায়। ইউরোপিয়ান দেশ হিসেবে আলবেনিয়া অনেকটা দরিদ্র দেশ। বর্তমানে মুক্তবাজার অর্থনীতির সুবাদে দেশটির নতুন নতুন ব্যবসা খুলে নিজের অর্থনীতি চাঙ্গা করার দিকে এগোচ্ছে। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের হিসাব অনুযায়ী 2010 সালে দেশটির প্রবৃদ্ধির হার ছিল 2.6%, যা 2011 সালে এসে দাঁড়িয়েছে 3.2%। আলবেনিয়াতে এখন বিনিয়োগ অনেকটা বেড়ে গেছে। আলবেনিয়া ও ক্রোয়েশিয়া মিলে মন্টিনিগ্রো সীমান্তে একটি পরমাণু বিদ্যুৎ স্থাপনের জন্য আলাপ আলোচনা চালিয়ে যাচ্ছে। 2009 সালে ফেব্রুয়ারিতে একটি ইতালিয়ান কোম্পানি আলবেনিয়াতে 800 মেগাওয়াট শক্তিসম্পন্ন কয়লা শক্তি বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের ঘোষণা দেয়, আর এগুলোর সাহায্যে আলবেনিয়া তার রপ্তানি খাতে বিদ্যুৎকে যুক্ত করতে চাইছে। আলবেনিয়া দেশটিতে পেট্রোলিয়াম এবং প্রাকৃতিক গ্যাসের খনি রয়েছে, তবে এখানে দৈনিক তেল উৎপাদনের হার বেশ কম। মাত্র 6,425 ব্যারেল তেল উৎপাদন করা হয় দৈনিক। তবে প্রাকৃতিক গ্যাসের যে খবর পাওয়া গেছে তাতে দেশের জনসংখ্যার চাহিদা আপাতত মিটে যাওয়ার কথা। এর বাইরে দেশটির কয়লা, বক্সাইট, কপার এবং লোহার খনি রয়েছে। আলবেনিয়ার অর্থনীতিতে বড় ধরনের ভূমিকা রয়েছে কৃষিরও। এ খাতে দেশটির 58% লোক নিয়োজিত, এবং এই খাত থেকে জিডিপিতে অবদান রয়েছে 21%। আলবেনিয়ার গম, ভুট্টা, তামাক, ডুমুর, জলপাই উৎপাদন মোটামুটি আলোচনায় আসার মতো। সর্বশেষ 2021 সালের একটি রিপোর্ট অনুযায়ী আলবেনিয়ার মোট জিডিপি 18.26 বিলিয়ন মার্কিন ডলার এবং দেশটির মাথাপিছু আয় 6,492.87 মার্কিন ডলার। আলবেনিয়ার মুদ্রার নাম আলবেনিয়ান লেক। 1 নভেম্বর 2023 অনুযায়ী এক আলবেনিয়ান লেক সমান 1.11 বাংলাদেশি টাকা এবং 0.01 মার্কিন ডলার। আলবেনিয়াকে ধরা হয় একটি তরুণ প্রজন্মের দেশ হিসেবে, কারণ এখানকার লোকজনের গড় বয়স প্রায় 28.9 বছর। 1990 সালে দেশটিতে আন্তর্জাতিক এবং অভ্যন্তরীণ স্থানান্তরের কারণে এ পরিস্থিতির সৃষ্টি হয়। এ সময় প্রচুর পরিমাণ লোক দেশ ছেড়ে চলে যায়। এছাড়াও দেশের উত্তরের জেলাগুলো থেকে অনেক জনগণ এসে তিরানা এবং দূরের জেলাগুলোতে বসতি স্থাপন করে। সর্বশেষ একটি হিসাব অনুযায়ী আলবেনিয়ার মোট জনসংখ্যা 28,01,120 জন এবং দেশটির জনসংখ্যা ঘনত্ব 98.86 জন। আলবেনিয়ার জনসংখ্যা বৃদ্ধির হার 0.546%। দেশটির বেশিরভাগ জনগণই আলবেনিয়ান জনগোষ্ঠীর। আলবেনিয়ান কর্মক্ষম জনগণ এখনও অন্যান্য দেশে চলে যাওয়ার ধারা অব্যাহত রেখেছে। তারা মূলত গ্রিস, ইতালি, জার্মানি, ইউরোপের অন্যান্য অংশে এবং উত্তর আমেরিকায় বেশি পাড়ি জমাচ্ছে। তবে আলবেনীয় সরকারের সুযোগ সুবিধার আধিক্য এবং নিজেদের অর্থনীতির ক্রমশ উজ্জ্বল চিত্র এই স্থানান্তরের হারকে অনেকটা কমিয়ে এনেছে। দেশটিতে সংখ্যালঘিষ্ঠ হিসেবে রয়েছে গ্রিক, মেসিডোনিয়ান, সার্ব, বুলগেরিয়ান, রোমান ইত্যাদি জনগোষ্ঠী। তবে গ্রিকদের সংখ্যাটি ঠিক কত তা নিয়ে এখনও লুকোচুরি রয়েছে। তবে সরকারের দাবি দেশটিতে গ্রিকদের সংখ্যা রয়েছে 60,000।
সেখানে গ্রিক সরকারের দাবি এই সংখ্যাটি হবে 3 লাখ, যা মোট জনসংখ্যার 9%। আবার অনেক পশ্চিমা সূত্র জানায় এই সংখ্যাটি 2 লাখের মতো হতে পারে। আলবেনিয়ার সরকারি ভাষা আলবেনিয়ান। গেক এবং তোস্কে মিলিত রূপেই হচ্ছে আলবেনিয়ান ভাষা। এখানে সংখ্যালঘু গ্রিকদের ভাষাও বেশ প্রচলিত। এর পাশাপাশি সার্বিয়ান, মেসিডোনিয়ান, রোমানিয়ান এবং অ্যারোমেনিয়ান ভাষা দেশটিতে চালু আছে। সরকারিভাবে আলবেনিয়া জনগোষ্ঠীর ধর্মীয় কোনো পরিসংখ্যান পাওয়া যায় না। তবে CIA ওয়ার্ল্ড ফ্যাক্ট বুকের দেয়া তথ্য মতে এই দেশটির 70% জনগণ মুসলিম, 20% অর্থোডক্স এবং 10% রোমান ক্যাথলিক মানুষ। 11 শতকের সময়ে প্রথম যে ইতিহাসটি পাওয়া যায় তখন এই আলবেনিয়া পুরোটাই খ্রিস্টান অধ্যুষিত ছিল। কিন্তু পরে তুর্কি সাম্রাজ্যের অধীনে আসার পর দেশটিতে ধীরে ধীরে মুসলমানদের সংখ্যা খ্রিস্টানদের থেকে ছাড়িয়ে যায়। 1912 সালে তুর্কি সাম্রাজ্য থেকে বিচ্ছিন্ন হওয়ার পর দেশটিতে বিভিন্ন মতাদর্শের শাসন, বিশেষ করে কমিউনিস্ট শাসন চলায় দেশটির সেকুলার আদর্শ অনেককেই প্রভাব ফেলে। ফলে মুসলিম বা খ্রিস্টান থাকার পরও অনেকেই কমিউনিস্ট আদর্শ পালন করেন। দেশটির সব ধর্ম পালনেই সমান অধিকার রয়েছে। আলবেনিয়ার পুরো অংশতেই মুসলমানদের ব্যাপক বিচরণ থাকলেও রোমান ক্যাথলিকরা তাদের জন্য দেশটির উত্তরাঞ্চল এবং অর্থোডক্স খ্রিস্টানরা নিজেদের জন্য দেশটির দক্ষিণাঞ্চলকে বেছে নিয়েছে। সাম্প্রতিক গবেষণার দ্বারা জানা যায় ব্যবসায়ীদের মাধ্যমে ইসলাম তার ইতিহাসের প্রথম শতকগুলোতেই এ অঞ্চলে পৌঁছেছিল। চতুর্দশ শতাব্দীতে তুরস্কের ওসমানী খেলাফত বলাকানের অন্যান্য দেশগুলোর মতো এই দেশটিকেও জয় করেছিল। তারপর এখানকার অধিকাংশ অধিবাসী মুসলমান হয়ে যায়। বর্ণিত আছে যে তুর্কিরা তাদের বিজিত অঞ্চলগুলো থেকে কিছু বালককে তালিম ও তারাবিয়াত দানের জন্য ইস্তাম্বুলে নিয়ে আসত। তাদের সেখানে বিভিন্ন জ্ঞান বিজ্ঞানের শিক্ষা দেওয়া ছাড়াও উন্নত মানের সামরিক প্রশিক্ষণও দেওয়া হতো। সেকান্দার বেগ ছিল এমনই একজন বালক। মেধা ও বীরত্বে সে ছিল অদ্বিতীয়। সামরিক প্রশিক্ষণে সজ্জিত হয়ে যখন সে বড় হয়ে ওঠে এবং জানতে পারে যে সে মূলত আলবেনিয়ান অধিবাসী, তখন কোনো এক অজুহাতে অনুমতি নিয়ে চলে যায় আলবেনিয়ায়। সেখানকার লোকেদের সুসংগত করে 1443 খ্রিস্টাব্দে তুর্কি খেলাফতের বিরুদ্ধে সে বিদ্রোহ করে বসে। আলবেনিয়াকে তুর্কি খেলাফত থেকে মুক্ত করে সে নিজেই সেখানকার শাসক হয়। এভাবেই প্রায় আলবেনিয়া অর্ধ শতাব্দী পর্যন্ত ওসমানী খেলাফত থেকে বিচ্ছিন্ন ছিল। কিন্তু সেকান্দার বেগের মৃত্যুর পর তুর্কিরা ফের আলবেনিয়াকে দখল করে নেয়। এভাবেই আলবেনিয়া পুনরায় ওসমানী খেলাফতের অন্তর্ভুক্ত হয়। আলবেনিয়ার সরকারি নাম রিপাবলিক অফ আলবেনিয়া এবং দেশটির নীতিবাক্য হলো, তুমি আলবেনিয়া আমার ইজ্জত, আমার সম্মান। আলবেনিয়ার রাজধানীর নাম হলো তিরানা। এটি দেশটির বৃহত্তম শহর। এই শহরটি মূলত সোজম্যান পাশার মাধ্যমে 1416 সালে গঠন করা হয়েছিল, যা 1920 সালে আলবেনিয়ার রাজধানীতে পরিণত করা হয়। তিরানা শহরের প্রাণকেন্দ্রে সবচেয়ে উন্নত এলাকায় প্রাচীন একটি মসজিদ রয়েছে। একে মার্কাজি মসজিদ বলা হয়ে থাকে। মুফতি তকি উসমানী তার সফরনামায় লেখেন, কমিউনিস্ট শাসনামলে এটি শহরের একমাত্র মসজিদ ছিল, যাকে সুন্দর নির্মাণশৈলীর কারণে এটিকে ধ্বংস করা হয়নি। তবে এই মসজিদে নামাজ পড়া বন্ধ করে দিয়ে এটিকে জাদুঘরে পরিণত করা হয়। এরপর মুফতি শাবান বলেন, কমিউনিজমের পতনের পর 1991 সালে 18 জানুয়ারি সরকারি নিষেধাজ্ঞা উপেক্ষা করে 10,000 মুসলিম জনতা মসজিদটিতে প্রবেশ করে। এই ঘটনার পরিপ্রেক্ষিতে মসজিদটি নামাজ পড়ার জন্য উন্মুক্ত করে দেয়া হয়। স্থাপত্যশৈলীর বিবেচনায় এই মসজিদটি আলবেনিয়ার একটি বিখ্যাত স্থাপনা। 1773 সালে মাহমুদ পাশা বুসাতির নির্মিত আবু বকর মসজিদ আলবেনিয়ার রাজধানী তিরানা শহরের পুরনো অঞ্চলে, 1666 সালে আবাদি পাশা নির্মিত ক্লক মসজিদ এখানকার সবচেয়ে প্রাচীন ধর্মীয় স্থাপত্যগুলোর মধ্যে কয়েকটি। আলবেনিয়ার দ্বিতীয় গুরুত্বপূর্ণ শহর হলো উস্কান্দারা। এককালে এই শহরটি আলবেনিয়ার রাজধানী ছিল। অনেক আলেমের স্মৃতি বিজড়িত এই শহর। শায়েখ নাসিরউদ্দিন আলবানি এ শহরেই জন্মগ্রহণ করেছেন এবং এ শহরে ইন্তেকাল করেন। বলা হয় 1979 সালে শান্তিতে নোবেল বিজয়ী মাদার তেরেসাও ছিলেন এখানকারই বাসিন্দা। আলবেনিয়ানরা যদি কোনো বিষয়ে মাথা উপরে নিচে নাড়ে তাহলে বুঝবেন না, আর ডানে বামে ঘোরালে সেটি বুঝতে হবে হ্যাঁ। ইউরোপীয় দেশগুলোর মধ্যে শুধু আলবেনিয়া, আর্মেনিয়া, ভ্যাটিকান সিটিতে ম্যাকডোনাল্ডের কোনো শাখা নেই। দীর্ঘ সময় কমিউনিস্ট শাসকের ফলে বর্তমান সেখানকার মুসলিমদের অবস্থা বেশ নাজুক। সেখানকার মুসলমানরা হালাল হারামের তেমন তোয়াক্কা করে না। নারী পুরুষের অবাধ চলাফেরা ইউরোপের অন্যান্য দেশগুলোর মতোই। এসব দেশে মসজিদে মোহরাবের কাছাকাছি একটি রুমে নামাজ পড়ার জন্য এক বিশেষ ধরনের জব্বা ও টুপি পরে থাকে। শর্ট ট্রাউজার পরিহিত ইমাম মসজিদে এসে প্রথমে ওই রুমে ঢোকেন, পরে শর্ট ও ট্রাউজারের ওপরে জব্বাটি পরে নেয়, এরপর ইমামতি করেন। তবে দিন পাল্টাচ্ছে, ধীরে ধীরে মুসলমানদের প্রভাব পড়ছে দেশটিতে।
আলবেনিয়া তুর্কি সাম্রাজ্যের অধীনে থাকার সময় দেশটির শিক্ষার হার ছিল 85%। কিন্তু প্রথম বিশ্বযুদ্ধ ও দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়টুকুতে দেশটির শিক্ষা ব্যবস্থা প্রায় ভেঙে পড়ে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে এদেশের শাসকরা আবার দেশটির শিক্ষার হার বাড়াতে ব্যাপকভাবে উদ্যোগ নেয়। এর ফলাফল হিসেবে দেশটির বর্তমান শিক্ষার হার 98.7%। এর মধ্যে পুরুষদের শিক্ষার হার 99.2% এবং নারী শিক্ষার হার 98.3%। দেশটির প্রাচীনতম বিশ্ববিদ্যালয় হচ্ছে তিরানা ইউনিভার্সিটি অফ আলবেনিয়া। 1957 সালে অক্টোবর মাসে যাত্রা শুরু করে এটি। আলবেনিয়ার সবচেয়ে জনপ্রিয় খেলা ফুটবলের জন্য দেশটি 1930 সালে গঠন করেছে ফুটবল অ্যাসোসিয়েশন অফ আলবেনিয়া। দেশটি ফিফার সদস্য এবং ওয়েফার প্রতিষ্ঠাকালীন সদস্যগুলোর মধ্যে অন্যতম। দেশটিতে অন্যান্য খেলাধুলাগুলোর মধ্যে বাস্কেটবল, ভলিবল, রাগবি এবং জিমন্যাস্টিক অন্যতম। আলবেনিয়ার ডায়ালিং কোড +04 এবং ইন্টারনেট ব্রাউজিং TLD.AL। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে জানাতে পারেন আপনার মূল্যবান মতামত। ভিডিওটি বন্ধুবান্ধবদের সাথে শেয়ার করতে পারেন এবং আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল এবং একই সাথে আমাদের চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো দেখার আমন্ত্রণ রইল। দেখা হতে পারে পরের কোনো ভিডিওতে। ততক্ষণে সাবধানে থাকুন, সতর্ক থাকুন। ধন্যবাদ।